তো আমরা আজ তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে বাংলা ভাষার অবস্থান, বা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ইয়েতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শহীদুল্লাহ মতের যে পার্থক্য আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা আগে আব্দুল হাকিমের একটা কবিতা লাইন দিয়ে শুরু করি, যে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায় জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। মানে যার নিজের দেশি ভাষা তার মনকে জুড়ায় না, ঠিক আছে, সে কেন নিজের দেশ ত্যাগ করে বিদেশে চলে যায় না। হ্যাঁ, তো এই ধরনের লোকদেরকে কবি বিদেশ চলে যেতে বলেছে। তো আমাদের বাংলা আমাদের মাতৃভাষা, জনসংখ্যার বিচারে যা বিশ্বের ষষ্ঠ সর্বাধিক কথ্য ভাষা, মানে এই ভাষায় আমরা কথা বলে থাকি। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ প্রায় 26 কোটি মানুষ এই ভাষায় কি কথা বলে থাকে। তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। আমাদের একটা ইন্দো ইউরোপীয় ভাষার যে প্রাচীনতম একদম ভাষার যে উৎপত্তি আমরা দেখি, হ্যাঁ, যে গবেষকদের মতে আজ থেকে প্রায় 50,000 বা 1 লক্ষ বছর আগে মানুষ প্রথম ভাষা ব্যবহার শুরু করে। তো প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো থেকে জানা যায় যে আফ্রিকায় মানুষেরা সর্বপ্রথম ভাষার ব্যবহার করেছিল। মানে আমাদের মানব জাতির ইতিহাসে আমরা কিন্তু প্রত্নতাত্ত্বিকভাবে দেখা যায় মানুষের যে সভ্যতার ইয়েটা শুরু হয়েছিল আফ্রিকা থেকে। এই জন্য গবেষকদের ধারণা, বর্তমান পৃথিবীতে যত মৃত বা জীবিত ভাষা আছে, মৃত বা জীবিত ভাষা কিরকম, যেমন বাংলা ভাষা এখন আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে জীবিত ভাষা। আর মৃত ভাষা যেমন ফার্সি ভাষা, ফার্সি ভাষা এখন কেউ কথা বলে না, সংস্কৃত ভাষায় কেউ কথা বলে না, এগুলো হচ্ছে মৃত ভাষা। সেসবের আদি উৎস ছিল আফ্রিকার ওইসব প্রাচীন মানুষদের ভাষা। আফ্রিকা থেকে যখন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তাদের আদি ভাষাও কি বদলাতে শুরু করে। কারণ স্বাভাবিক, পরিবেশের সাথে সাথে মানুষের পরিবেশের সাথে সাথে ভাষাও কি পরিবর্তন হয়ে যায়। সেই ভাষা শাখা প্রশাখা বিস্তার লাভ করে জন্ম হয় আরো নতুন নতুন ভাষা। যেমন দেখো, চট্টগ্রামের ভাষা যদি আমরা চিন্তা করি, কক্সবাজারের মানুষের চট্টগ্রামের ভাষা একরকম, চট্টগ্রাম শহরের ভাষা একরকম, রাউজানের ভাষা একরকম, তাই না? এভাবে ভাষাটা নানা ধরনের শাখা প্রশাখা কি করে বিস্তার লাভ করে। তো এই পৃথিবীর এই ভাষাগুলোকে বিভিন্ন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয়, যেমন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠী, আফ্রো এশীয় ভাষাগোষ্ঠী, চীনা তিব্বতী ভাষাগোষ্ঠী, মালয় পলিনেশীয় ভাষাগোষ্ঠী, নাইজার কঙ্গো ভাষাগোষ্ঠী, দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠী, এরকম করে অনেক অনেকগুলো কি করা হয়েছে, ভাষাগোষ্ঠী তৈরি করা হয়েছে। তো একটি ভাষাগোষ্ঠী সব ভাষা এক পরিবারভুক্ত। তো আর সব ভাষাগোষ্ঠী একটা মহাপরিবারের অন্তর্ভুক্ত, আর তা হলো আফ্রিকার সেই আদিম ভাষা। এটা কোন আদিম ভাষা সেটা কিন্তু এখনো নির্ণয় করা যায়নি। তো বর্তমান বিশ্বের এই ভাষাগুলোকে ব্যাকরণিক বিশ্লেষণ করে নোয়াম চমস্কির মতো ভাষাবিদদের ধারণা, এইসব ভাষার পিছনে একটি সার্বজনীন ব্যাকরণ আছে বলেই সব ভাষার মূল এক। আমাদের সব ভাষার পিছনে কি একটা সার্বজনীন ব্যাকরণ আছে। যেমন দেখো, আই ইট রাইস, আমি ভাত খাবো, এরকম করে একই প্রায় কেমন যেন আমরা একটা কি মিল খুঁজে পাই। এই জন্য লেখক বলেছে যে কি, নন চমস্কি বলেছে যে একটা সার্বজনীন ব্যাকরণ সব ভাষার ভিতরে আছে। আমরা যদি একটু ধর্মীয় চিন্তা করি, তাহলে দেখবো যে কি, আদম বা হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে পাঠানো হলো, তারা এখানে আসলো, তাদের তো একটা ভাষা ছিল, তাদের থেকেই তো আস্তে আস্তে মানব জাতির কি বিকাশ হতে লাগলো, তাই না? সেই বিকাশের কারণে সে আস্তে আস্তে একটা একটা ভাষা থেকে অনেকগুলো ভাষা তৈরি হলো। তো বাংলা ভাষার যে আমাদের যে ইতিহাসটা আছে সেটা জানতে গেলে আমাদের প্রায় কয়েক হাজার বছর আগে যেতে হবে। ওকে, তখন ভারতের প্রাচীন ভাষাগুলোকে বলা হতো কি প্রাচীন আর্য ভাষা। কারণ তখন আর্যরা ছিল। মুসলমানরা আগমনের আগ পর্যন্ত যে সময়কালটা, সেটাকে বলা হয় আহ, আহ, ওই আর কি আর্য। ওকে, তো আনুমানিক 4,000 থেকে 1,000 বছর আগে প্রোটো ইন্দোনিয়া ইউরোপীয় ভাষার কথা বলা মধ্য এশীয় জনগোষ্ঠী পশ্চিম আর পূর্ব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। মানে ইউরোপের, মনে করো এই যে এইটা হচ্ছে যে পৃথিবী,
পৃথিবীর এই জায়গায় ছিল ইউরোপ। এখান থেকে নানা জায়গায় তারা কি ছড়িয়ে পড়তে শুরু করে। তো এই তাদেরও ভাষাও কি বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করে। মনে করো এখান থেকে কিছু মানুষ এখানে আসলো, এখানে আসলো, এখান থেকে তারা আবার নানা ধরনের জায়গা চলে গেল, তাই না? তাহলে এভাবে নানা ধরনের শাখা প্রশাখা সৃষ্টি হতে লাগলো। আর এরকমই একটি শাখা হলো ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী। আর ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর আরেকটি শাখা হলো ইন্দো আর্য বা ভারতীয় আর্য ভাষা। তো এই যে ইন্দো ইউরোপীয় থেকে আসছে ইন্দো ইরানীয়, এর থেকে ইন্দো ইরানীয় থেকে আবার আসছে ভারত ইন্দো আর্য বা ভারতীয় আর্য। এই যে আমরা এখানে যে একটা ছবির মাধ্যমে এটা দেখতে পারি, যে একটা গাছের ছবি দেখতে পাচ্ছি, এই যে একদম ইন্দো ইউরোপিয়ান ভাষা। ওকে, তোমরা এই যে এখন একদম এখানে দেখতে পাচ্ছ ইন্দো ইউরোপিয়ান ভাষা। সেখান থেকে দুইটা ভাষা তৈরি হয়েছে, একটা হচ্ছে ইন্দো ইরানিয়ান, আর একটা হচ্ছে যে কি ইউরোপিয়ান। এই ইন্দো ইরানিয়ান থেকে আবার কি আসলো, ইন্দো ইরানিয়ান একটা আসলো, ইন্ডিয়ান আর্য, এভাবে আসলো। হ্যাঁ, এখান থেকে ইউরোপিয়ান থেকে এখান থেকে আসলো, সেখান থেকে আলবেনিয়া, ক্লেলেটিক, জার্মানিক, এরকম করে নানা ধরনের ইয়ে আসছে। তো এই যে এই ইন্ডিক থেকে আবার কি হলো, যে দেখো নানা ধরনের শাখা প্রশাখা হলো। এরকমই একটা শাখা ছিল কি ইস্টার্ন জোন, প্রাচ্য জোন, যে ঠিক আছে, ঠিক আছে। সেই প্রাচ্য জোনের এখান থেকে আসলো কি, এই যে দেখো এখানে উড়িয়া ভাষা আসলো। হ্যাঁ, এখানে আসলো বাংলা ভাষা। বুঝা গেছে? তাহলে এই যে ইন্দো ইউরোপিয়ান থেকে এভাবে করতে করতে নানা শাখা প্রশাখার মাধ্যমে এই যে এখানে এসে আমাদের বাংলা ভাষাটা আসলো। তো এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিধি ছিল ইউরোপ থেকে ভারত পর্যন্ত বিস্তৃত। ইন্দো ইউরোপিয়ান মানে কি, ইন্দো বলতে ভারতকে বোঝাচ্ছে, আর ইউরোপিয়ান মানে ভারতের এই অংশের দিকে যে ইউরোপিয়ানরা এসেছিল তাদেরকে বলা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান। মূলত ইন্দো ইউরোপিয়ান বলতে ভারতীয় উপমহাদেশ, এবং ইউরোপীয় বলতে ইউরোপ মহাদেশকে বোঝায়। এটা আমি বললাম। ইন্ডো বলতে ভারত, ইউরোপিয়ান বলতে ইউরোপকে বোঝানো হচ্ছে। তো পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ এই পরিবারের ভাষাগুলোতে কথা বলে থাকে। তুমি দেখো যে এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত, পাকিস্তান, চীন এসব জায়গায় মিলে যতজন মানুষ আছে, পৃথিবীর আর কোথাও কিন্তু এত মানুষ নাই। তাই জন্য বলা হচ্ছে যে কি প্রায় সবচেয়ে বেশি কথা বলে থাকে। তা আমাদের ভাষা সহ বাংলা সহ হিন্দি, নেপালি, ইংরেজি, ফার্সি, ডাচ প্রভৃতি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কি অন্তর্ভুক্ত। দেখো তো এই যে এখানে এরকম আছে নাকি, এই যে পাঞ্জাবি, পাঞ্জাবি ভাষা পাচ্ছি আমরা। হ্যাঁ, তারপরে এই যে দেখো এদিকে সিংহল ভাষা পাচ্ছি। হ্যাঁ, পাশটু ভাষা পাচ্ছি, পার্সিয়ান ভাষা পাচ্ছি, কুর্দিশ ভাষা পাচ্ছি, বেলুচি ভাষা পাচ্ছি। হ্যাঁ, এরকম করে অনেক অনেক ভাষার ইয়া আমরা এখানে দেখতে পাই। তো এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে দুইটি ভূখণ্ডে বিভক্ত করার কারণে এই ভাষাগোষ্ঠী দুইটি শাখাতে ভাগ হয়, একটা হচ্ছে ক্যান্তম আর একটা হচ্ছে কি শতম। তো শতম শাখা থেকে আহ আহ, ভারতীয়, আর ক্যান্তম শাখা থেকে ইউরোপীয় ভাষাগুলো এসেছে। মনে রাখতে হবে যে কি ইন্দো ইউরোপীয় ভাষার দুইটা পার্ট ছিল, ইন্দো ইউরোপীয় ভাষাগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে ক্যান্তম আর একটা হচ্ছে যে কি শতম। তাহলে ক্যান্তম এবং শতম, কেউ কেউ ক্যান্তুম বলছে, কেউ কেউ ক্যান্তম বলছে। তো শতম শাখাটি থেকে, এই শতম থেকে আমাদের কি ভারতীয়টা আসছে, ভারতীয়তা আসছে। তাহলে আমরা যদি বলি যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী কোন শাখা থেকে আমাদের বাংলা ভাষা এসেছে, তাহলে প্রশ্ন হবে শতম শাখা থেকে। আর ক্যান্তম যেটা ছিল এখান থেকে ইউরোপিয়ান ভাষাগুলো এসেছে। তো দেখো খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে ইন্দো ইউরোপীয় পরিবারের ভাষাভাষী লোকেরা ইউরোপ ছাড়িয়ে আটলান্টিকের উপকূল, ভূমধ্য সাগর, উত্তর দিকে আসতে শুরু করে। তোমরা হয়তো ইদানিং একটা জিনিস খেয়াল করছো যে কি আফ্রিকা থেকে লিবিয়া হয়ে ইউরোপে অনেকে ঢোকার চেষ্টা করে, করে না? কারণটা কি, লিবিয়া থেকে ইউরোপের দূরত্বটা, মনে করো এইটা হচ্ছে যে ইউরোপ। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আফ্রিকার এই অংশটা, এইভাবে একটা অংশ এভাবে আসছে। তো এখান থেকে সমুদ্র পথ খুব অল্প। হ্যাঁ, এই সমুদ্র পথটা খুব অল্প, সেই সমুদ্র পথে তারা কি সাঁতার কেটে নৌকাতে নানাভাবে এদিক দিয়ে ইউরোপের যে কোনো একটা দেশে ঢুকে, তারপর ওখান থেকে তারা নানা জায়গায় ছড়িয়ে পড়ে। তো একটা সময় এই ইউরোপ থেকে পৃথিবীর নানা প্রান্তে মানুষ ছড়িয়ে পড়েছিল। ওকে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কি আমরা ভাষা পড়তে গিয়া যে ইউরোপিয়ানরা এক সময় পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তো এই যে এটাই বলতেছে যে এই ইউরোপ ছড়িয়ে আটলান্টিকের উপকূল, ভূমধ্য সাগরের উত্তর দিকে আসতে শুরু করে পারস্য ভারত জয়ের মধ্যে দিয়ে তারা
ছড়িয়ে যায় এশিয়ার দূর এলাকা সমূহে। খেয়াল করো, পারস্য এবং ভারত জয় করে তারা। সমসাময়িক সিন্ধুর অধিবাসীগণ কি পূর্ব গাঙ্গেয় সমভূমি, পশ্চিম এবং আফগানিস্তানে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করে। খ্রিস্টপূর্ব 1000 অব্দে, মানে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মেরও আরো 1000 আগে, দুটি ভাষা শাখা, ভারতীয় আর্য ভাষা এবং ইন্দোনেশীয় ভাষা কি হয়, আলাদা হয়ে যায়। তা আমরা এখন 2025 সাল, তাই না? তাহলে খ্রিস্টপূর্ব 1000 মানে হচ্ছে যে এর সাথে আরো 1000 যোগ করলে, মানে আরো এখন থেকে প্রায় 3025 বছর পূর্বে এই দুটি ভাষা শাখা, ভারতীয় আর্য ভাষা এবং ইরানীয় আর্য ভাষা কি হয়, আলাদা হয়ে যায়। তো এই যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে বাংলা ভাষার অবস্থান কত, চতুর্থ, এবং বিশ্বে ষষ্ঠ। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে দুইটা ভাষা আসছে, ইন্দো ইউরোপীয়, তাই না, ইউরোপীয়। এখান থেকে দুইটা ভাষা আসছে কি, ক্যান্তম, হ্যাঁ, শতম। এটা তোমাদেরকে চার্ট আর একটা দেখাবো ভালো করে। তো সেই আমাদের কি শতম থেকে আবার অনেকগুলো ভাষা আসছে। এইসব জায়গাতে আমাদের সংখ্যার হিসেবে দেখা যাচ্ছে যে বাংলা ভাষার অবস্থান কত, চতুর্থ। তো মোট ভাষা ব্যবহারকারী সংখ্যা অনুসারে বাংলা ভাষার পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। আর বিশ্বের 340 মিলিয়ন বা 34 কোটির বেশি মানুষ কি বাংলা ভাষায় কথা বলে। তো এখন দেখো, এই যে ইন্দো ইউরোপীয় ভাষাটা, সেটা 10টা শাখায় বিভক্ত হয়েছিল। শুধু আমরা তো ইন্দো ইউরেনীয় জানলাম, এছাড়া আরো কি আছে, আর্মেনীয়, গ্রিক, আলবেনীয়, ইটালীয়, সেল্টিক, জার্মানীয়, বাল্টো স্লাভীয়, আনাতোলীয়, তুখারীয়। এই সবগুলো ভাষাতে তারা কি, তারা নানা ধরনের শাখা উৎপত্তি হয়েছিল। আমরা যেমন ধরো ইন্দো ইউরোপীয় ভাষা, আমাদের যে বাংলা ভাষা আছে সেটার ইয়াটা যদি আমরা একটা চার্ট দেখি তাহলে আরো ভালো করে দেখতে পারবো। সেটা চার্টটা আমরা এই যে পরে এখানে আলোচনা করব। তো এখানে দেখো যে শতম শাখায় অন্যতম ধারা কি ছিল, ইন্দো ইরানীয়। আমরা কিন্তু এই যে এখানে কি আসছে, ইন্দো ইরানীয় আসছে, তাই না? কেনতম সকল শাখার আরেকটা কি ছিল, এই ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় মূলত ইন্দো ইউরোপীয় ভাষার যে শাখাটি ভারতবর্ষ ও ইরানে প্রবেশ করেছে সেটাই ইন্দো ইরানীয়। ইন্দো মানে হচ্ছে ভারত, ইরানীয় মানে হচ্ছে ইরান। তো এই জন্য নাম হচ্ছে এটা কি, ইন্দো ইরানীয়। তো এই ইন্দো ইরানীয় শাখার যে উপশাখা ভারতবর্ষে প্রবেশ করে তাকে বলা হয় ভারতীয় আর্য ভাষা। বুঝে গেছে? আমাদের ক্যান্তম শতম হইছে, শতম থেকে ইন্দো ইরানীয় একটা ভাষা আসছে। সেই ইন্দো ইরানীয় আবার দুইটা ভাগে ভাগ হইছে। হ্যাঁ, তার ভিতরে একটা ভাগ, কয়েকটা ভাগে ভাগ হইছে, তার ভিতরে একটা ভাগ ভারতে প্রবেশ করছে। যেটা ভারতে প্রবেশ করছে সেটাকে বলা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। আর ভারতীয় আর্য ভাষাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, ভারতীয় আর্য ভাষাকে কয়টা ভাগে ভাগ করা যায়, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। সরি, এটা ভারতীয় দীর্ঘইকার হবে। তো প্রাচীন ভারতীয় আর্য কত সাল থেকে কত সাল, 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ দিয়ে দিও না আবার। আর মধ্য ভারতীয় মানে কি, তারা 600 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ। এবং নব্য ভারতীয় হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমান। এখানে খেয়াল করো, প্রাচীন ভারতীয় আর্যটা কি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এবং মধ্য ভারতীয়টা হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, মানে প্রায় 1500 বছর। ওকে, এখানে খেয়াল করো, প্রথমটাতে বলছে 600 খ্রিস্টপূর্বাব্দ, মানে খ্রিস্টের জন্মের 6600 বছর আগে থেকে, খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের 900 বছর পর পর্যন্ত। এটা ছিল মধ্য ভারতীয় আর্য ভাষার সময়। এবং নব্য ভারতীয় আর্য ভাষার সময় ছিল 900 খ্রিস্টাব্দ থেকে আমাদের বর্তমান যে পর্যন্ত সময়কাল, সেটাকে বলা হচ্ছে দেখি নব্য ভারতীয় আর্য। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যান্তম শতম, শতম থেকে আবার অনেকগুলো ভাষা আসছে, কি আলবানিক, আরমানিক, বাল্টোস্লাভিক, তারপর আর্য। যে আর্য থেকে আবার তিনটা ভাষা, দার্দিক, ইরানিক, ভারতীয়। এই ভারতীয়, এই ভারতীয় থেকে আবার দুইটা আসলো, একটা বৈদিক আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। সেই প্রাচীন ভারতীয় আর্য থেকে আবার প্রাচীন ভারতীয় কথ্য আর্য আসলো। সেটা থেকে আবার দুইটা আসলো, পাণিনি সংস্কৃত ব্যাকরণ, আর একটা আসলো কি কি দেখো, এই যে এখানে এগুলো আসছে যে প্রাচীন উদিচ্য, ষোড়শনী, অশোক লিপি, পালি, প্রাচীন প্রাচ্য। সেই প্রাচীন প্রাচ্য থেকে আবার কতগুলো আসলো,
প্রাচীন সিংহলী, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত। সে গৌড়ী প্রাকৃত থেকে আবার আসলো গৌড় অপভ্রংশ। গৌড় অপভ্রংশ থেকে আবার তিনটা, বিহারী, উড়িয়া, বঙ্গকামরূপী। এই বঙ্গকামরূপী থেকে আসলো আবার এই বাংলা। তোমাদের এই চারটা পরীক্ষাতে একদম মুখস্থ লিখতে হবে, কোনো কথা নেই, যেভাবে পারো এই চার্ট মুখস্থ করে দাও। ইন্দো ইউরোপীয় ভাষা রিলেটেড তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে একদম 100%। 100% এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। তাই এই চার্টটা যেটা আছে সেটা একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ, যা বলা যায় সেটা করে ফেলবা। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বঙ্গ কামরূপী থেকে গৌড়ীয় অপভ্রংশ ছিল, গৌড়ীয় অপভ্রংশ থেকে বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী থেকে আমাদের বাংলা ভাষা এসেছে। ওকে। তো আমাদের অনেকে এই এই ভাষার, বাংলা ভাষার ইয়ে নিয়ে অনেকে কথা বলে যে সংস্কৃত পণ্ডিতদের মতে বাংলা সংস্কৃতের দুহিতা। দুহিতা কেন বলে? দুহিতা মানে হচ্ছে কন্যা। দুহিতা মানে কি? কন্যা। কন্যা কেন বলতেছে? মানে আমাদের বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়, তাই ধারণা করা হয় যে আমাদের এটা বাংলা ভাষাটা সংস্কৃত থেকে এসেছে। কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। আমরা এই যে এখানে যদি দেখি যে সংস্কৃত ইয়াটা কোথায়, যে পাণিনি এই জায়গায় এসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতাব্দীতে এই সংস্কৃত ইয়াটা তৈরি করা হয়েছিল। এখন সংস্কৃত কিন্তু মানে সংস্কৃত একটা কৃত্রিম ভাষা। সংস্কৃত কৃত্রিম ভাষা। এই ভাষায় কথা বলা যায় না, এই ভাষায় শুধুমাত্র কি লেখা যায়, কিন্তু এটা কথা বলা যায় না। এটা মূলত বিভিন্ন রাজকার্য পরিচালনা করার জন্য, যেন ভাষাগত কোনো ইয়ে না থাকে, ঝামেলা না থাকে, এমন একটা ভাষা তৈরি করা হলো সংস্কৃত ভাষা, যেটাতে কোনো ভুল বা কিছু হওয়ার ইয়ে নেই। যেমন মনে করো আমি আসছি, আমি আসছি বললে, শুদ্ধ ভাষায় বললে হচ্ছে আমি আসিতেছি, মানে আমি আসতেছি, আই এম কামিং। কিন্তু আবার এমনি প্রচলিত বাংলায় বললে কি হয়, আমি আসছি মানে আমি চলে এসেছি। হ্যাঁ। তো এরভাবে অনেক ধরনের ভাষাগত কি হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। এই জন্য সংস্কৃত শব্দ ভাষাটা তৈরি করা হয়েছিল, পাণিনি তৈরি করেছিল। এটা সম্পূর্ণরূপে একটা কৃত্রিম ভাষা। যেহেতু আমাদের এই কৃত্রিম ভাষা, তাই আমাদের কি হতে পারে না, আমাদের বাংলা ভাষার কি মাদার হতে পারে না, বা মা, বা বাংলা ভাষার মা হতে, আমার মা হতে পারে না, কারণ একটা মৃত ভাষা কখনো সন্তান জন্ম দিতে পারে না। আর এই মৃত ভাষার সংস্কৃত ভাষা এখন এর কোনো ব্যবহার নাই। এটা শুধুমাত্র কিছু ওই যে হিন্দু পুরাণ, নথি, মন্ত্র ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের এই যে সংস্কৃত পণ্ডিতদের মতে বাংলা ভাষা যে সংস্কৃতের দুহিতা, এই কথাটা বলা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কিন্তু এখানে বলার অন্যতম কারণ হচ্ছে যে কি, এই যে সংস্কৃত অনেকগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করে থাকি, যেমন চাণক্য, মাণিক্য, গগনমন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা। হ্যাঁ। এই যে যে শব্দগুলো, লবণ, হ্যাঁ, বৃষ্টি, মিষ্টি, এগুলো সংস্কৃত শব্দ, এগুলো আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। তাই একটা ধারণা করা হয় এটা সংস্কৃত ভাষা দুহিতা, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। দ্বিতীয় অবমত হচ্ছে বাংলা মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে কি হয়েছে, উৎপত্তি হয়েছে। এটা ডক্টর সুনীতি কুমার এবং জর্জ গিয়ারসন। এই যে ডক্টর সুনীতি কুমার এবং আরেকজন হচ্ছে কি জর্জ গিয়ারসন, জর্জ আব্রাহাম গিয়ারসন। গ্রিয়ারসন। এই দুইজন বলছে যে কি, যে আমাদের এই বাংলা ভাষা মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে উৎপন্ন হয়েছে। তো দশম শতাব্দীতে মাগধী প্রাকৃত বা এর পরিবর্তিত রূপ মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে, এটা দুইজনে মতামত দিয়েছে। তো এবং সুনীতি কুমার যখন এই কথাটা বলল, তখন জর্জ আব্রাহাম গিয়ারসনও সেটা, তিনি একজন ভাষাবিদ, বাংলা ভাষা নিয়ে অনেক গবেষণা করেছেন, তিনি একই মত দিয়েছে। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে যে আমাদের প্রাচীন যে অধিবাসী যারা ছিল তাদের ভাষা ছিল কি অস্ট্রিক ভাষা। তো এবং এই অস্ট্রিক ভাষা তার আর্যদের আগমনের কারণে এই অস্ট্রিক ভাষাটা একসময় হারিয়ে যায়।
এবং আর্যদের একটা ভাষা তৈরি হয়, সেটা কি বৈদিক ভাষা। যেমন হিন্দুদের বেদ, এই বেদ কিন্তু কি বৈদিক ভাষায় লেখা। এবং এই বৈদিক ভাষা থেকেই পরিবর্তিত হয়ে এসেছে আমাদের কি সংস্কৃত ভাষা। কারণ হচ্ছে যে বেদের ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। আমরা যদি এই চারটা দেখি, এই যে দেখো এখানে আমাদের বৈদিক ভাষা আসছিল ঋগ্বেদ। হ্যাঁ, ঋগ্বেদের ইয়েটা আমরা এখান থেকে পাই। এবং এখান থেকে এই যে দেখো আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ, সেইটাকে নানা ধরনের পরিবর্তন যাতে ইয়ে না হয়ে যাচ্ছিল দেখে একটা সময় গিয়ে এখান থেকে এখানে এই জিনিসটা আসে। ওকে। তো মানুষের মুখে থেকে আমাদের এই প্রকৃতপক্ষে সাধারণ মানুষের মুখের ভাষা থেকে কিন্তু কি হয়, ভাষা তৈরি হয়। তো এই জন্য মানুষের এই যে প্রাকৃত ভাষা, এই প্রাকৃত মানে কি, প্রাকৃত মানে হচ্ছে সাধারণ মানুষের মুখের ভাষা। ওকে। এই থেকে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ বা ডক্টর সুনীতি কুমার যাই হোক, তারা বলছে যে এই প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষাটা এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে গৌরী ইয়া, আর সুনীতি কুমার বলছে কি মাগধী প্রাকৃত। ওকে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে গৌরী প্রাকৃত, আর ডক্টর সুনীতি কুমার বলছে কি মাগধী প্রাকৃত। আচ্ছা, এরপরে আসে যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বলেছেন যে গৌরী প্রাকৃত থেকে জাত গৌড় অপভ্রংশের মাধ্যমে আমাদের কি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অপভ্রংশ মানে হচ্ছে যে বিকৃতি, মানে ভাষাটা কিছুটা পরিবর্তিত হয়ে যায়। এই ধরনের পরিবর্তন হলে তখন সেটা করে। তা এখন এই যে দেখো আম, গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা বলছে ডক্টর শহীদুল্লাহ। আমাদের এই যে যে বাংলা ভাষার যেটাই বলি না কেন, এর পূর্ববর্তী ভাষা ছিল কি প্রাকৃত। আমাদের বাংলা যখন তৈরি হলো তার আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে গৌরী প্রাকৃত, আর উনি বলছে যে কি সুনীতি কুমার বলছে মাগধী প্রাকৃত। তো এই বাংলাদেশ ছাড়াও এই প্রাকৃত ভাষা থেকে ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, এরকম আরো অনেকগুলো মানুষের ভাষা তৈরি হয়েছে। ওকে। তো এই জন্য কিন্তু যখন চর্যাপদ প্রকাশিত হলো তখন অনেকে এসে কি করলো, দাবি করলো যে চর্যাপদ তাদের ভাষার প্রাচীনতম নিদর্শন। তো আমরা এই যে চর্যাপদ যেটা প্রাচীনতম নিদর্শন হিসেবে পাই, হ্যাঁ, চর্যাপদ, সেই চর্যাপদ বা বৌদ্ধ সাহিত্যিকদের ভাষা হিসেবে ব্যবহৃত হতো। এবং এই যে প্রাকৃত ভাষা থেকে নানা ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে একটা সময় এই ভাষাগুলো উদ্ভব হয়েছে। তো আমরা এই যে যেভাবে এখন তাহলে এই যে ডক্টর সুনীতি কুমার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পার্থক্যটা কোথায়? তো ডক্টর সুনীতি কুমার বলছে যে কি মাগধী প্রাকৃত থেকে বাংলা উৎপত্তি, আর শহীদুল্লাহ বলছে গৌরী প্রাকৃত থেকে উৎপত্তি। হ্যাঁ। এখন এই যে যে ডক্টর সুনীতি কুমার বলছে মাগধী প্রাকৃত, হ্যাঁ, মাগধী প্রাকৃত যেটা বলছে, সে মাগধী প্রাকৃতর উদ্ভব হয়েছিল সেই একটা একটা পূর্বীয় অপভ্রংশ হয়েছিল। সে পূর্বীয় অপভ্রংশ থেকে মৈথিলি, ভোজপুরি, বিহারি, এই তিনটা ভাষা কি তৈরি হয়। তো এছাড়া আবার আমাদের এই যে যে মাগদিয়া থেকে দেখা যাচ্ছে যে অসমিয়া, ওড়িয়া, এই যে তিনটা গৌড়ীয় ভাষাও কি তৈরি হয়েছিল। এবং এই অসমিয়া ভাষাকে বাংলা ভাষার অসমিয়া ভাষা, খেয়াল করো, সেই ভাষাটাকে বলা হয় বাংলা ভাষার কি যমজ বোন। হ্যাঁ। তো আবার তো এইভাবে দুইটা দুই ইয়ে থেকে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের মতের অভিমতের পার্থক্যগুলো কেন হয়েছিল। প্রথমত হচ্ছে যে আমাদের এই যে এই আমরা যে চারটাতে চলে যাই, এই চারটাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা যেটা আসছে, এটা আমাদের আজকে থেকে কত বছর বছর আগে। দেখো ইন্দো ইউরোপীয় ভাষাটা 3000 3500 বছর আগে। এবং এখান থেকে ইন্দো ইরানীয়টা কখন আসলো, ইন্দো এদিকে ক্যান্তম শতক, এদিকে ইরানে কি এগুলো কবে আসলো, প্রায় 1500 থেকে 1200 বছর পূর্বে। ওকে। তো এভাবে আমাদের মধ্য ভারতীয় আর্য ভাষা, হ্যাঁ, মগধ, তারপর হচ্ছে যে অন্যান্য ভাষাগুলো
এভাবে স্তর বিন্যাস করলে আমাদের প্রাচীন বাংলার যে অপভ্রংশের যেটা আসলো, সেটা আসলো প্রায় কবে, 650 খ্রিস্টাব্দের দিকে, তাই না? এই যে এখানে 650 খ্রিস্টাব্দের দিকে এটা আসে। তাই আমরা সেই বাংলা ভাষার যে প্রাচীন রূপ, মধ্যযুগীয় রূপ, আধুনিক রূপ, এই সবগুলোতে আমরা দেখি যে কি এই ভাষাগুলো কি এভাবেই পরিবর্তন হয়ে এসেছে। তো এখন ডক্টর সুমিন্দ্র কুমার বলতে চাচ্ছেন যে গৌড়ী প্রাকৃতি থেকে যে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে, এ, 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 আর আহ, আহ, এবং সেখানেই ইয়েটা করছে যে এই জায়গাতে এসে আমাদের অপভ্রংশ যেগুলো আসলো, হ্যাঁ, এই যে এখানে আমাদের এই প্রাচীন ভারতীয় প্রত্যাহার্য থেকে যে নানা ধরনের ইয়েগুলো আসছে, সেখান থেকে এই যে গৌরী প্রাকৃত যখন আসলো, সে এখানে এসে তিনি কি তারা একটা আহ, ইয়ে করলেন। কারণ হচ্ছে যে কি এখান থেকে অনেকগুলো ভাষা এসেছে। তো এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার এবং ডক্টর ইয়ার ভাষার পার্থক্য। তো তোমরা এই চারটা একটু ভালো করে শিখে নিবে। তো আহ, আজকে তাহলে এতটুকুই। তো আমরা আজকে আলোচনা করলাম যে আমাদের বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছিল, ডক্টর এবং সেই রিলেটেড আমাদের যে আহ, ভাষার যে পণ্ডিতরা কি অভিমত দিয়েছে, সুনীতি কুমার কি অভিমত দিয়েছে, শহীদুল্লাহ কি অভিমত দিয়েছে। তো এই জিনিসগুলো, এই প্রশ্নটা ভালো করে শিখে নিবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইনশাল্লাহ। তা পরীক্ষাতে এটা চলে আসবে। তো সবাই ভালো করে অবশ্যই শিখবে। ওই চার্ট যেটা আছে সেই চার্টটা তোমরা কি অবশ্যই অবশ্যই শিখবে। তো আজকে তাহলে এতটুকুই, ভালো থাকবে সবাই। আগামীকালকেও রাত 10টায় ক্লাস নিব ইনশাল্লাহ। ওকে, তো সবাই প্রস্তুত থাকবে। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। নমস্কার।